কেমন আছো তোমরা? আমার মুখটা দেখে বুঝতে পারছো কালো ঝামা হয়ে গেছে। বিশ্বাস করো বাইরের টেম্পারেচার এখন অলমোস্ট 36 to 40 ডিগ্রি সেলসিয়াস, বাট তার জন্য ফুর্তি একদমই কম নেই। যাচ্ছি কোথায়? মুরুদের উদ্দেশ্যে। মুরুদ হচ্ছে মহারাষ্ট্রের একটা জায়গা, টাউন, যেটা রায়গড় ডিস্ট্রিক্টে অবস্থিত। একটা সুন্দর কোস্টাল টাউন, এবং আমরাও চলেছি সেই মুরুদের উদ্দেশ্যে, কারণ ইতিহাস এবং সৌন্দর্যের মিলবন্ধনকে দেখার লোভ আমরাও ছাড়তে পারিনি। সুপ্রভাত, আজ 18ই অক্টোবর। আমরা চলেছি নতুন সড়ক রাস্তা ধরে, এবং ভিডিওর মাধ্যমে তা তুলে ধরবো আপনাদেরও সম্মুখে। মুরুদ মেনলি জাঞ্জিরা ফোর্টের জন্য পপুলার, বিকজ জাঞ্জিরা ফোর্ট এমন একটা ফোর্ট যা না তো মহারাষ্ট্রিয়ানরা, না তো পর্তুগিজরা, না তো ব্রিটিশাররা এই ফোর্টকে ডিফিট করতে পারে। এবং টেকনিক্যালি শিবাজি মহারাজ যেহেতু এই ফোর্টকে ডিফিট করতে পারেননি, উনি তার 2-3 কিলোমিটার দূরে উনি পদ্মদুর্গ ফোর্ট ক্রিয়েট করেন। সুবিস্তৃত গোল্ডেন স্যান্ড বিচেস, ঘন কোকোনাট গ্রুপসের কাছে ফানসান্দ ওয়াইল্ড স্যাংচুয়ারির গ্রিন ল্যান্ডস্কেপ পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। সেই আকর্ষণটা থেকে আমরাও বঞ্চিত হতে পারলাম না। আমরা যাওয়ার একটা রুট ফলো করছি এবং ফেরার একটা রুট ফলো করছি, যাতে তোমাদের সামনে দুটোই আমরা তুলে ধরতে পারি। যাচ্ছি হচ্ছে কোপারখানে থেকে চলে এসেছি আমরা ফেরিঘাটে, ফেরি নিয়েছি, এতে নামবো, মান্ডুয়া বিচে নামবো, সেখান থেকে আমরা মরুতে যাব। তো টোটালি না আমরা একটু টাইমটা বাঁচিয়েছি, কারণ কোপারখানে থেকে মরুদ রোডে অলমোস্ট 130 কিলোমিটার রাস্তা পড়ছে, এবং তার জন্য তোমার 3.5 ঘন্টার বেশি যাবে অন অ্যান অ্যাভারেজ। কিন্তু এতে জন্য কি হচ্ছে, আমরা 70 কিলোমিটার জিনিসটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছি, অ্যান্ড মানে আমাদের ফেরিতে অলমোস্ট 1 ঘন্টা টাইম লাগছে। আমাদের স্টার্টিং এই অ্যাডভেঞ্চার একদম 16 কলা পূর্ণ করে দিয়েছে অ্যাডভেঞ্চারের। ফেরিতে উঠে গেছে, এটা স্কোডা স্পন্সর করা ফেরি। এখান দিয়ে ঢুকে এলাম, নিচে এখানে বাইক পার্ক করা আছে। ও, বাইকের চাবিটা লাগানো আছে আসলে। এখানে প্রচুর প্রচুর গাড়ি পার্ক করা আছে। এবার এই ওপরটায় আমরা পসিবলি যাব, আমিও জানি না এক্স্যাক্টলি, দেখি কোথায় গিয়ে পৌঁছাই শেষ পর্যন্ত। যাক, খুবই লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছি, ছেড়ে দেবে এখনই। आपली सुरक्षा आमच्यासाठी महत्त्वाची आहे. आपत्कालीन परिस्थितीत कृपया शांत राहा. लाईफ जॅकेट, जहाजावर उपलब्ध आहे व आमचे प्रशिक्षित क्रू सदस्य आपल्याला सुरक्षेबाबत मार्गदर्शन करतील आणि आवश्यक ती मदत करतील. संपूर्णतः আমরা এখানে আছি কাইল্যাক ডেকে। প্রথমে আমাদের হচ্ছে ব্যাগ চেকিং হলো। এটা হচ্ছে কাইল্যাক ডেক, আর নিচে বোধহয় একটা এসি ডেক আছে। আর ওপরে কি আছে আমি খুব ভালো জানি না, গিয়ে দেখতে হবে। সব জায়গায় ঢোকাটাও খুব একটা অ্যালাউড নয় এনিওয়ে। এটা হচ্ছে ফেরিঘাট, এটাকে মুম্বাইয়ের স্কাইলাইন বলা যেতে পারে, কিন্তু এনিওয়ে স্কাইলাইন পুরোটাই কুয়াশা কুয়াশা হয়ে আছে। আর এটাই পোর্ট, মুম্বাইয়ের পোর্ট। এটা টাইটানিক ভাই, ওই যে টাইটানিক। এখানে একটা ক্যাফে মতো আছে, কিন্তু দামি বেশি, খাবার কম। মিউজিক হচ্ছে ভাই 150 টাকা চাও? হ্যাঁ, বাড়ি থেকে আনা হয়নি, আমরা বাড়ি থেকে বাইতে টিফিন বক্স ভর্তি করে নিয়ে এসেছি খাবার দাবার, যাতে বাইরে থেকে কোথাও কিছু না খেতে, কিন্তু এখানে খাওয়া অ্যালাউড নয়, তার জন্য আমাদের এখান থেকে কিনেই খেতে হবে। যেটা এফর্টটা দিই ওটা তো বুঝবি না। ওর জন্যই তো, যেভাবে আমরা পৌঁছেছি ওইভাবে আমি 7 জন্মে বাইক চালাইনি। 50 টাকা দিয়ে কে এরকম দেয় আমি জানি না। আমি এটাকে মেমেন্টো হিসেবে বাড়ি নিয়ে যাব। এটা দেখো জলটা, মানে চাটা দেখুন একটুখানি, এর মধ্যে দুধ নেই, ওই যে মানে ছানার জল দিয়ে মনে হয় চাটা করা হয়েছে। তোকে বলতে হবে আমাদের আইআরসিটিসির চাটা বেশি ভালো না এই চাটা বেশি ভালো? ডিফারেন্স এটাই হয়ে যাচ্ছে যে আইআরসিটিসি তে তো রেটে দেয় ওই একটা কাগজের যে এগুলো হয় না কাপ, আর এটা যে কুল্লার চা দিয়েছে, কুল্লার দিয়েছে। আমার মনে হয় আইআরসিটিসি টা একটু বেটার। স্যান্ডউইচ, এবার আমরা একটা স্যান্ডউইচও নিয়েছি,
এটা এনিওয়ে 250 টাকা দাম নিয়েছে। এটা ততই বছর হবে বলেই আমার বিশ্বাস হচ্ছে এখন। টাইম হচ্ছে 11টা 15, বিভৎস রোদ্দুর। কত 31 মনে হয় হবে না, তার বেশিই হবে। এতটা টেম্পারেচার, তার মধ্যে আমি বসে এই জল মার্কা চা খাচ্ছি, মানে লোকে আমাকে মেমেন্টো দেবে আর কি। আর আমি নিজের জন্য ওই কুল্লারটা নিয়ে যাবো ভাবছি। এটাকে সালামি বলে। এইসব কি অর্ডার করেছিল? আরে সালামি চিকেনের হেভি খেতে হয় এটা, কিন্তু আর কিছুই দেয়নি, ওরা একটা চিজ স্লাইস দিয়েছে। না, এখানে বাইরের খাবার অ্যালাউড নয়। আমি রেকমেন্ড করব সবাই বাইরে থেকে একটা করে বড়া পাও খেয়ে এসো, যাতে এই 1 ঘন্টার ডিস্টেন্সে খাই 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 না করতে হয় আমার মতো। এই থেকে ছাড়লাম M2M ফেরি, এটা এখানকার ফেরি টার্মিনাল। এখান থেকেই মোস্টলি সব জাহাজ ছাড়ে, আর সব বিশাল বিশাল জাহাজ এগুলো। বাট সমুদ্র শান্ত, এই একটা বাট একটু গ্রিনিশ ভাব আছে, বোঝা যাচ্ছে নাকি জানি না। আরে সব জাহাজই তো দেখতে টাইটানিকের মতো। এখানে মুম্বাই শেষ হয়ে যাচ্ছে, এইবারে সত্যিকারের সমুদ্র আর কি। এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব ক্লিন ওয়াশরুম। আমরা 700 রুপিজের ডেকটা আমরা নিয়েছি। 600 হয়, 700 হয়, 2000 হয়। 2000 প্রচন্ড প্রিমিয়ামদের জন্য, আমাদের অত প্রিমিয়াম তো দরকার নেই। আমরা বাইকে এসেছি, তার জন্য 250 টাকা আমাদেরকে বাইক রাখার জন্য দিতে হয়েছে। খেয়েছি, খাওয়ার তোমাদেরকে অলরেডি দেখালাম। খাওয়ার ইট ওয়াজ মিনিমাল অ্যাভারেজ, প্রাইস ওভার হাইপ অবভিয়াসলি বেসড অন দ্য অ্যাম্বিয়েন্সের জন্য এতটা দাম পড়ছে। তো আমাদের বেশ ভালোই লাগছে। ফেরার রাস্তাটা বাইকে আসবো, সেটাও তোমাদের সামনে ধরাবো। আমি তোমাদের প্রাইসিং বলে দিলাম, অ্যান্ড কতটা টাইম লাগছে, ওভারঅল এক্সপিরিয়েন্স সব তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি এই জার্নিতে তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমরাও এনজয় করবে। মান্ডোয়া বিচে ঢুকছি। আমরা এখন মান্ডোয়া বিচে ঢুকছি, এক্স্যাক্টলি। এবার এখান থেকে আমাদের কিন্তু মুরুদের উদ্দেশ্যে ট্রাভেল করতে হবে। 20 কিলোমিটার। তো আমরা চেষ্টা করবো আলিবাগ হয়ে যাবে, কিন্তু রোদটা একটু বেশি অতিরিক্ত বেশি। সাকসেসফুল হবে এটা একটু ডাউট। জলের কালারটা সত্যি সুন্দর, বিশ্বাস করো। আমি কোনোদিনও এরকম ভাবে, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ফেরি করে এরকম ভাবে ট্রাভেল করাটা, এন্ড আমি লিটারালি এটাকে মানে এনজয় করছি। আমি ইনিশিয়ালি ভাবিনি যে জিনিসটা এতটা, আমি ভেবেছিলাম আলিবাগই সবাই যায় যাব, বাট এই যে জিনিসটা, এই যে থ্রু আউট দ্য প্রসেসটা যেটা এনজয় করছি, সেটা খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু বৈদিক চ্যাটার্জি, ও আবিষ্কার করেছিল, আমি জানতাম না। একটা ব্যাপক ফেরি রাইড করার পরে আমাদের টার্ন ছিল নেক্সট ডেস্টিনিকে ফেস করার। আমাদের এর পরবর্তী ডেস্টিনেশন ছিল আলিবাগ। প্রচন্ড গরম ছিল, 38 ডিগ্রি টেম্পারেচার, বাট আমাদেরকে ওই অবধি পৌঁছাতে হতো। সেখান থেকে আমরা মুরুদ যেতাম, কিন্তু ইন দ্য মিন টাইম বাইকটা স্টার্ট নিচ্ছিল না। আমরা মাল্টিপল টাইম স্কিল সুইচ অন অফ করি, কিন্তু ফুয়েল ইঞ্জেকশন কিছুতেই অন হচ্ছিল না, অ্যান্ড ডিসপ্লেতে বারবার এরার পপ আপ করছিল। কিছু বুঝতে না পেরে আমরা কল করি যেখান থেকে আমরা ভিস্টর্ম রেন্টে নিয়েছিলাম, বাট সামহাউ উনিও কিছুভাবে অ্যাওয়্যার ছিলেন না যে এটার মেসেজটা কি। অ্যান্ড উনি কন্টিনিউয়াসলি বলছিলেন যে মেবি ব্যাটারি ড্রেন হয়ে গেছে অ্যান্ড দ্যাটস ওয়াই এরর আসছে। বাট ব্যাটারি ড্রেন হওয়ার কোনো মানে রিজনই নেই। আমরা জাস্ট বন্ধ করে সবকিছু ওপরে গিয়েছিলাম ফেরিতে। বাট একটা জিনিস আমি অলওয়েজ মানি, যে ওয়েন দের ইজ নো ওয়ে আউট, কিছু না কিছু মিরাক্কেল হয়। আমরা কতবার পাওয়ার বাটন মানে কিল সুইচ অন অফ করেছি আমরা জানি না, বাট হঠাৎ করে একবার ক্লিক করেন, তারপর থেকে বাইকটা একবারও বন্ধ হয়নি। আমরা ভগবানে বিশ্বাসী। আমি জানি হয়তো কিছু টেকনিক্যালি সামহাউ ক্লিক করেছে, বাট ইটস আ কোইন্সিডেন্স। কি করে ওই এরার, কেন এরার মেসেজটা আসছিল অ্যান্ড কি করে ওটা রিজলভ হলো নিজে থেকেই, এটা একটা মিস্ট্রি। কারণ শুধু বাইকটা ওই বন্ধ হয়ে যাওয়া, বাইকটাকে টেনে মানে হাঁটাতে হাঁটাতে বের করা, সেটা নয়। আমি আর লাহিড়ী খুব বাজেভাবে বাইক থেকে পড়ে যাই। বাইকটা অ্যাকচুয়ালি ডিসব্যালেন্স হয়ে গেছিল আমি ওঠার টাইমে, অ্যান্ড
বাজেভাবে পড়ে যাই এবং আমার অ্যাঙ্কেল খুব বাজেভাবে টুইস্ট করে। আর পাটা প্রচণ্ড এতটাই ফুলে গেছিল যে জুতোটাকে অবধি ঢোকাতে আমি পারছিলাম না। আমাদের অলওয়েজ মনে হচ্ছিল যে ঠিক আছে, আর তো সামনে যাওয়া সম্ভব না, এবার আমাদের ব্যাক করতে হবে। কিন্তু সামওয়্যার মনে একটা বিশ্বাস ছিল বাড়ি থেকে যখন বেরিয়ে দেখে তারপরে ফিরবো। সেই বিশ্বাসটাকে মনে নিয়ে ভগবানের উপর আস্থা করে আমরা চললাম আলিবাগের উদ্দেশ্যে। বিচ থেকে অলমোস্ট 15 কিলোমিটার মতো ডিস্টেন্স, 15-20 কিলোমিটার এরকম বাইক চালিয়ে আমরা পৌঁছালাম এখন আলিবাগ বিচে। তো এখানকার যে সি বিচটা, এটা ঠিক মানে আমরা যেরকম পুরী সি বিচ দেখতে অভ্যস্ত সেরকম নয়। এটা খুবই একটু সেই কেমন ব্যারেন টাইপের দেখাচ্ছে সি বিচটা। আর এখানে মানে মোস্টলি সব ফান রাইড টাইপের জিনিসপত্র হয়, কিন্তু একটা বাজে ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে। বাইকে ও যখন উঠতে যাচ্ছিল তখন আমি একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলাম, আর তার জন্য বাইকটা উল্টে যায় আর ও মানে বাইকে চড়তে গিয়ে পড়ে যায় আর কি। তো পায়ে একটু লেগেছে, এখন দেখা যাক কতটা কি জিনিসটা কতটা সিরিয়াস এখনো বুঝতে পারছি না। কিছু ভলিনি স্প্রে হ্যান ত্যান দেওয়া হলে আইস ব্যাগ দিচ্ছে। দেখ সি বিচে এখন আমরা বসে আছি, এখানে ক্যামেরাটা এখানে বসে আছে, পায়ে লেগেছে, সব স্প্রে ঠে দেওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে গিয়ে সি বিচটা, এখানে উট থেকে ঘোড়া থেকে গাড়ি কিছু বাদ নেই আর কি। এখানে একটা ফোর্ট মতো কিছু একটা আছে, ফোর্টের লোকে বোধহয় হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক দূরে কিছু লোক দেখতে পাওয়া যাচ্ছে। সমুদ্রের কালার বলতে সেরকম এখন ভাটাই লাগছে, জানি না জোয়ার ভাটা কখন হলে কিরকম হয় আর কি। বাট যদি ওই দিকটা দেখি, এই দিকটা একটু সুন্দর লাগছে দেখতে, এটা হরাইজন টাইপের চলে গেছে। আমি আইস ব্যাগ যেটা ইউজ করছিলাম আলিবাগে, ওটা কিন্তু আমরা কিনিনি। ল্যারি যা সিম্পলি একটা মেডিকেল স্টোরে গিয়ে বলে যেরকম আমি পড়ে গেছি, ওরা আইস ব্যাগটা দেয় এবং বলে যে যখন আপনারা টুয়ার্ডস মুরুদ যাবেন তখন আপনারা ফেরত দিয়ে গেলেই চলবে। পেনটা এতটাই হচ্ছিল যে আমরা ডিসাইড করি যে আইস ব্যাগটা রিটার্ন না করে কিনে নেওয়ার জন্য। আমরা অবাক হয়ে গেলাম, ওনারা বললেন যে কিনবেন কেন, আপনারা যখন মুম্বাইতে ফিরবেন এই রাস্তা দিয়েই তো ফিরবেন, তখন আমাদেরকে রিটার্ন করে দেবেন। পায়ের ব্যথা কিছুটা কমলে আমরা আবার চড়ে বসলাম দুচাকার রথে। প্ল্যান ছিল আলিবাগ রামরাজরোহা রোড হয়ে সেবালাল মহারাজা চক থেকে ডান দিকের মোড় ঘুরবো, কিন্তু মাঝেই ঘটলো একটা ছোট্ট বিপদ। টেস্ট এপিসোড, আমাদের জলের বোতল কিনেছিলাম, ওটা রাস্তায় পড়ে গেছে। আজকে ব্যাক টু ব্যাক এপিসোড হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের মাইকটাও কাজ করছে না, যেটা থ্রুতে রেকর্ড করা পসিবল। সেটা হচ্ছে হাইট। এই যে জলের বোতল, অভিজ্ঞতার ঝুলি যখন নিয়ে বসেইছি, একটা পুরনো অভিজ্ঞতার কথা বলি এই আইস ব্যাগ সংক্রান্ত। মুম্বাইতে আমার আর একবার আইস ব্যাগের প্রয়োজন হয়। আমি রাস্তায় ছিলাম, তো অবভিয়াসলি আইস ব্যাগ নিয়ে তো বেরোইনি রাস্তায়। তো মেডিকেল স্টোরে গিয়ে একবার বলি যে দাদা 5 মিনিটের জন্য আইস ব্যাগটা দিন, এখানেই আমি ইউজ করে আপনাকে ইনস্ট্যান্টলি রিটার্ন করছি। ওনারা কিন্তু দিতে নাকচ করেন। এবার এটা তো ওনাদেরও ভুল না, ওনারা তো আমাকে চেনেন না। আমরা যদি আইস ব্যাগটা নিয়ে পালিয়ে যেতাম, আমরা সেই স্থিতিতে 300 টাকা দিয়ে আইস ব্যাগটা কিনি। আমরা এই ইনসিডেন্টটাকে কিভাবে পোর্ট্রে করব, আর যে ইনসিডেন্টটা আলিবাগে ঘটলো সেটাকে কি করে পোর্ট্রে করব? একটা কথাই বলতে পারি, যেখানে হিউম্যানিটি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, সেহানো পরিস্থিতিতে এমন কিছু লোকের সান্নিধ্যে আসা যাদের জেস্চার মনোমুগ্ধকর এবং সারা জীবনের জন্য আমার কাছে একটা পাওয়া হয়ে গেল। মুরুদের ট্রিপটা একটা রিমার্কেবল ট্রিপ করে দিল। পথে চলতে চলতে বাঁদিকে পড়লো পদ্মপুকুর। গল্পের বইতে প্রচুর দেখলেও রিয়েলিটিতে কোনোদিনও চোখে দেখিনি। অ্যান্ড যখন দেখলামও, বাইক থেকে নেমে যে গিয়ে ভালো করে দেখবো এবং ক্যামেরা বন্ধ করব, সেটা আর হয়ে উঠলো না। অসম্ভব যন্ত্রণার কারণেই বলতে পারি। তবে এখন সত্যিই কষ্ট হয়, ইস যদি রেকর্ডটা করে দিতাম, বারংবার হয়তো দেখে নিজেকেই তৃপ্ত করতাম।
সেবালাল মহারাজা চক থেকে ডান দিকে মোড় ঘুরে যখন আলিবাগ রেভাডান্ডা রোডে পড়লাম, চারদিকের দৃশ্য কিছুটা বদলে গেল। তখন আমরা যান্ত্রিক শব্দগুলো আর 2 বা 3 BHK এর ব্যানার থেকে আস্তে আস্তে যেন দূরে যেতে লাগলাম। রেভাডান্ডা থেকে এগিয়ে রেভাডান্ডা ব্রিজ ক্রস করে মুরুদ রোডে পড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতি যেন ঠেলে দিল তার সৌন্দর্যের ঝুলি। একদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর একদিকে সবুজের গালিচা মোড়া পাহাড়ের সারি। তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, জঙ্গলের গন্ধ পেয়েছেন কখনো? সেই যে ঘন সবুজের মধ্যে সোদা মাটির গন্ধ, আর তার মধ্যে পাখির দূর থেকে ভেসে আসা ডাক, স্নিগ্ধ পরিবেশের মধ্যে হালকা হাওয়ায় পাতায় পাতা ঘষার আওয়াজ, সে এক অদ্ভুত মন ভালো করা শান্তি। কারা কারা এর সঙ্গে পরিচিত কমেন্ট করে জানাতে ভুলবেন না। অস্বীকার করব না, জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলাটা সত্যি মনোমুগ্ধকর ছিল। কিন্তু বিশ্বাস করো, যখন সূর্য মামার প্রখর রোদ বিক্ষেপ করছিল না মধ্য গগনে, তখন আর পারা যাচ্ছিল না। কোথায় সেই সুগন্ধ, কোথায় সেই হিমেল বাতাস? সব কিছুর পরিবর্তে যেন প্যাচপ্যাচে ঘামে পরিণত হয়ে গেছিল। তখন শুধু একটা জিনিসই মনে হচ্ছিল, হোটেল কোথায়, আর কতক্ষণ? কারণ আমরা হোটেল বুক করে আসিনি। পথ চলতে চলতে ঠিক ডান দিকে মুরুদ বিচ থেকে 1 কিলোমিটার আগে আমরা পেয়ে গেলাম রায়গড় টুরিস্ট হোম। রায়গড় টুরিস্ট হোমই হলো মুরুদের আমাদের 2 রাত্রি নিবাসের বাসস্থান। আর এখান দিয়ে যদি এদিকে দেখি, এখানে কিছু ছোটখাটো বাড়িঘর তৈরি হচ্ছে, সবই মোটামুটি রিসর্ট হোটেল টাইপের মনে হচ্ছে, জানি না ঠিক। এইটা সমুদ্র, আর এইখানে হচ্ছে সানসেট হচ্ছে। এখানে আরো 2-4টে রুম আছে, বাট আপাতত এই গোটা বিল্ডিং আমরা একাই আছি এনিওয়ে। রিসর্টে ঢুকে যখন ফ্রেশ হয়ে একেবারে এসে বসলাম, তখন সূর্য মামা অস্তর দিকে চলেছেন। বাইরের প্রখরতা অনেক কমে গেছে, কিন্তু পেটে ছুঁচোর টান লেগে গেছিল। থ্যাঙ্ক গড বাড়ি থেকে পনির পরোটা আর পনির মালাই করে এনেছিলাম। জানতাম ওখানে গিয়ে কি পাওয়া যাবে না পাওয়া যাবে। এরকম একটা অ্যাম্বিয়েন্সে বাড়ির তৈরি করা খাওয়ার আর সামনের সমুদ্র, সবকটা জিনিস মিলে জমে ক্ষীর হয়ে গেছিল। কিন্তু খেয়ে দিয়ে একটা ছোট্ট করে ঘুম দেওয়ার পর যখন উঠলাম যে পুরো দিনটা নষ্ট করব, তাই বেরিয়ে পড়লাম মুরুদ সি বিচের দিকে। ঘুটঘুটে অন্ধকার ছিল, একটা স্ট্রিট লাইটও ছিল না। কে বলবে এটা টুরিস্ট স্পট? যাই হোক, এই অন্ধকারের মধ্যেই সেই শ্রীনগরের রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছিল যখন আমরা পরিমাইল থেকে ফিরছিলাম। সেই নিয়েই আলোচনা করছিলাম। মাইক ছিল না, তাই কিছুই রেকর্ড হয়নি অ্যাকচুয়ালি। আমরা পৌঁছালাম মুরুদের বিচের দিকে। বর্ষা ছিল, ফোন মানে হেডলাইট বাইকের। এটা পেয়েছিও অনেক কষ্ট করে, মানে সব জায়গায় দেখি অন্ধকার অন্ধকার। তারপর আস্তে 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 এই জায়গাটা চোখে পড়লো। তো এইখানটা আছে, এই জায়গাটা দেখেছি। এইখানটা হাওয়া একদমই নেই, শুধু সমুদ্রে, সামনে সমুদ্র আছে কিছু। তবে টু বি ভেরি প্রিসাইজ, আমি মানে এখানটা এসে যে বিশাল কিছু টুরিস্ট দেখতে পেয়ে গেলাম, বা অনেক বেশ লোক, এখানকার লোকালাইটসটাই বেশি লোক ভাইব যেটা বলে, সেটা আমি কিছু সেরকম দেখছি না। অ্যান্ড গোয়া ভাইব একদমই নয় এটা একদমই গোয়া ভাইবের মতো নয়। মানে আই মিসআন্ডারস্টুড অ্যাকচুয়ালি। বিচ বলে বিচে নিয়ে চলে এসেছি। বাট নেক্সট ডেতে কিন্তু প্রচুর ভিজিটার্স আমরা সকালবেলা দেখি, এবং হয়তো রাত্রিবেলা আমি একটু মিসআন্ডারস্টুড করেছিলাম, বিকজ কেউই ছিল না, অন্ধকার ছিল, শুধু রেস্টুরেন্টের লোক ছিল। বাট নেক্সট দিনকে টুরিস্ট ছিল। সে রাত্রির মতন আমরা বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আর রেকর্ডিং করতে পারিনি। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী এপিসোডে, যেখানে মুরুদে থাকা আমাদের একদিনের ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। স্টে টিউনড।